Good evening. Hello, my dear student. This is Piyush sir from Arts Education. তো এখন যে টপিকটা আমি তোমার সাথে ডিসকাস করব সেটা হচ্ছে ডিপিএসপি বা বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা বাংলায় বলা হয় নির্দেশমূলক নীতি। ঠিক আছে, এটা ভারতীয় সংবিধানের একটা গুরুত্বপূর্ণ একটা পোর্শন, এখান থেকে অনেক কোশ্চেন এখান থেকে হয়। তো ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা বাংলায় বলা হয় নির্দেশমূলক নীতি। তাহলে প্রথম দেখো, এটা আমাদের ভারতীয় সংবিধানের 4th অধ্যায়ে আছে, পার্ট 4, এবং 36 থেকে 51 নম্বর ধারা রয়েছে, 36 to 51। তাহলে পার্ট 4 আর আর্টিকেল 36 to 51 এখানে আছে। এই যে আইডিয়াটা কথা থেকে নেওয়া হয়েছিল, দ্য আইডিয়া অফ ডিপিএসপি ওয়াজ বরড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপির ধারণাটি নেওয়া হয়েছে। এখানে একটা নতুন পয়েন্ট মনে রাখো, আয়ারল্যান্ড কোথা থেকে নিয়েছে? আবার আয়ারল্যান্ড বা স্পেন থেকে বড় করেছে। আয়ারল্যান্ড হ্যাজ টেকেন দ্য কনসেপ্ট ফ্রম স্পেন। তাহলে ভারত নিয়েছে কার কাছ থেকে? আয়ারল্যান্ড থেকে। এটা তোমার জানতে হবে, যদি জেনে রাখা দরকার যে আয়ারল্যান্ড কার কাছ থেকে নিয়েছে বা স্পেন থেকে। তোমার যদি কোনো কোয়েশ্চেনটা আসে যে ভারত কোথা থেকে নিয়েছে, তাহলে অ্যান্সারটা কী হবে? আয়ারল্যান্ড। ঠিক আছে, এবার কী আছে দেখো, ফিচার্স, ডিপিএসপির কী কী বৈশিষ্ট্য আছে। তার আগে একটু জেনে রাখা দরকার আমাদের যে বর্তমানে ভারতের সংবিধানে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতির সংখ্যা কতগুলি আছে। না, বর্তমানে আছে 17টি, এর আগে ছিল 13টি। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে নতুন 4টি ডিপিএসপিকে যুক্ত করা হয়। তাহলে বর্তমানে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতির সংখ্যা কটি? না, 17টি। ওই 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে যে নতুন নির্দেশমূলক নীতিগুলো যুক্ত করা হয়েছে সেগুলো কি? না, সেগুলো হচ্ছে 39A, 43A আর 48A। আবার বলছি 39A, 43A, 48A এগুলো নেওয়া হয়েছে, নতুন যুক্ত হয়েছে 42তম সংবিধান সংশোধনীতে। এই যে ডিপিএসপি মানে নির্দেশমূলক নীতির প্রধান লক্ষ্য উদ্দেশ্য কি, মেন এম অ্যান্ড অবজেক্ট, সেটা হচ্ছে ওয়েলফেয়ার অফ দ্য পিপল অফ দ্য স্টেট। কী করে একটা দেশের বা রাষ্ট্রের জনগণের কল্যাণ হয়, বা বাংলায় বলা হয় কল্যাণময় রাষ্ট্রের ধারণা। টু ওয়েলফেয়ার অফ দি পিপল অফ দি স্টেট, ওয়েলফেয়ার অফ দি পিপল অফ দি স্টেট, কল্যাণময় রাষ্ট্রের ধারণা। ঠিক আছে, এবারে চলে আসো ডিপিএসপি ফিচার্স কী আছে। ডিপিএসপি আর কনস্টিটিউশন ডিরেকশন টুয়ার্ড স্টেট অ্যান্ড ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য স্টেট টু অ্যাপ্লাই দিস প্রিন্সিপাল ইন মেকিং ল। Thus, they impose moral obligation of the state authority for their application. They are non-justiciable and cannot be enforced by the court for the violation like fundamental rights. The purpose of DPSP is to set up welfare of state in our country. তাহলে এখানে ব্যাপারটা বোঝার চেষ্টা করে কী বলেছে না, এখানে ডিপিএসপি কি কল্যাণময় রাষ্ট্রের ধারণার কথা বলা হয়েছে। ইট ইজ নট জাস্টিসেবল বাই দ্য কোর্ট, আদালত কর্তৃক বিচারযোগ্য নয়, এবং ক্যান নট বি এনফোর্স বাই দ্য কোর্ট, এবং আদালত কর্তৃক এটাকে লাগু করা যায় না। ফর দ্য ভায়োলেশন লাইক ফান্ডামেন্টাল, মৌলিক অধিকার থেকে মৌলিক অধিকারকে কেউ যদি বিরত করে, তাহলে যেমন তার বিরুদ্ধে আইন প্রক্রিয়া চালানো যায়, সেক্ষেত্রে ডিপিএসপির ক্ষেত্রে কিন্তু করানো যায় না। ফর এক্সাম্পল ধরো, কোনো স্টেট ওয়াইজ বিভিন্ন স্টেটের ইনকাম বিভিন্ন আসে, বিভিন্ন স্টেটের রিসোর্সেস বিভিন্ন আসে। তো হয়তো কোনো 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 ক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল কোনো একটা ওয়েস্টবেঙ্গলের যারা জনগণ আছে সেক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল বেশি দিচ্ছে, কোনো ক্ষেত্রে ঝাড়খণ্ড কম দিচ্ছে, আবার অন্য কোনো ক্ষেত্রে তেলেঙ্গানা বেশি দিচ্ছে। তাহলে কম বেশি এই যে একটা রাজ্য তার বা রাষ্ট্র তার জনগণকে কী কী ফেসিলিটি দেবে সেটা ডিফার করে সে দেশের ন্যাচারাল রিসোর্সেস বা ইনকামের ওপরে। সেক্ষেত্রে কিন্তু কে কী ফেসিলিটি দিচ্ছে তার উপর কিন্তু কোনো মানে কোনো কেস করা যাবে না, বা কোনো আইনি পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না। তাহলে মধ্য কথা কী দাঁড়ালো, যে আদালত মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস আদালত কর্তৃক বিচারযোগ্য, কিন্তু ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বিচারযোগ্য নয়। এগুলো বেসিক ডিফারেন্স। ঠিক আছে, দেন তারপরে দেখো, প্রফেসর কেটি শাহ স্টেটেড দ্যাট ডিপিএসপি ইজ জাস্ট লাইক এ চেক অন এ ব্যাঙ্ক পেয়েবল অ্যাট দ্য কনভিনিয়েন্স অফ দ্য ব্যাঙ্ক। তাহলে কেটি শাহ খুব ভালো ভালো তিনি উক্তি করেন। তো তার মধ্যে ডিপিএসপি সম্বন্ধে উক্তি কী করেছিল, যে চেক অন এ ব্যাঙ্ক পেয়েবল অ্যাট দ্য কনভিনিয়েন্স অফ দ্য ব্যাঙ্ক। ঠিক আছে, এই উক্তিটা তিনি করেছেন। তো নেক্সট যে পয়েন্টটা আছে সেটা দেখে শোনো না একটু। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 হ্যাড সাম ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন। 1935 সালে ভারতের যে জিনিসগুলো আছে মানে সংবিধানে, সেগুলো ম্যাক্সিমামগুলোই 1935 ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। তো ওখানে ডিপিএসপির নামকরণ করা হয়েছিল ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, ইনস্ট্রুমেন্ট
অফ ইনস্ট্রাকশন, যেটি পরবর্তীকালে ডিপিএসপি নামে ভারতীয় সংবিধানে যুক্ত হয়। ঠিক আছে, একটু আগে যেটা বললাম, অরিজিনালি 13টা ডিপিএসপি ছিল, পরে 17টি হয়, 4টা ডিপিএসপি অ্যাড হয়েছিল 42তম সংবিধান সংশোধনী 1976-এ। যেগুলো অ্যাড হয়েছে সেগুলো হচ্ছে 39, 39A, 43A আর 48A। এবার আমরা আর্টিকেলে চলে আসি, ইম্পর্ট্যান্ট আর্টিকেল যেগুলো আছে ডিপিএসপি ওরিয়েন্টেড। আর 36 to 51 একটু আগেই বললাম, 36 থেকে 51 নম্বর ধারায় মৌলিক ডিপিএসপি বা নির্দেশক নীতি বর্ণিত রয়েছে। সেগুলো কী কী দেখি। আর্টিকেল 36-এ কী আছে, ডেফিনেশন অফ ডিপিএসপি বা নির্দেশমূলক নীতির সংজ্ঞা। দেন আর্টিকেল 37 কী আছে, ইম্পর্ট্যান্স অফ ডিপিএসপি, নির্দেশমূলক নীতির যে গুরুত্ব সেটা দেওয়া আছে। আর্টিকেল 38 সেখানে কী আছে, সোশিও ইকোনমিক্যাল পলিটিক্যাল জাস্টিস, এই যে এই কথাগুলো বলা আছে। সোশিও বা সোশ্যাল যেটা বলে, সামাজিক, ইকোনমিক্যাল, তোমার আর্থিক ও পলিটিক্যাল জাস্টিস মানে হচ্ছে তোমার রাজনৈতিক যে স্বাধীনতা, সে কথাটা বলা হয়েছে তোমার এখানে আর্টিকেল 38। আর্টিকেল 38(2) কী বলা আছে, রিমুভাল অফ ইনইকুয়ালিটিস, আমার সমাজ ব্যবস্থায় যে অসামঞ্জস্যতা আছে, অসামঞ্জস্যতা দূরীকরণের কথা বলা হয়েছে 38(2)-এ। আর্টিকেল 39 কী বলা হয়েছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সম কাজের জন্য ছেলে মেয়ে বা পুরুষ মহিলা সবাই একই টাকা পাবে, এটাই বলেছি, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। 39A খুব ইম্পর্ট্যান্ট, কী আছে দেখো, টু প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগ্যাল এড টু দ্য পোর সিটিজেন। ঠিক আছে, সমস্ত নাগরিকদের জন্য একই বিচার ব্যবস্থা ও বিভিন্ন যে সমাজসেবামূলক বা সরকারের যে গভর্নমেন্ট স্কিমগুলো আছে সেগুলো যেমন প্রতিটা মানুষ সমানভাবে পায়, এই কথাটা বলা হয়েছে আর্টিকেল 39A-তে। প্রোভাইড দ্য ফ্রি লিগ্যাল এড বাই মিনস অফ সাম স্কিম অ্যান্ড ল। ঠিক আছে, সমস্ত লোক যাতে সমস্ত সুযোগ সুবিধা পায়, গভর্নমেন্ট যে স্কিমগুলো সেগুলো অ্যাভেল করতে পারে। দেন আর্টিকেল 40, আর্টিকেল 40 কী আছে, কম্পোজিশন অফ ভিলেজ পঞ্চায়েত, প্রতিটা রাজ্যকে তার রুরাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য, গ্রামীণ এলাকা ডেভেলপমেন্টের জন্য একটা করে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, কম্পোজিশন অফ ভিলেজ পঞ্চায়েত। নেক্সট 41, রাইট টু ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, শিক্ষা ও কাজের অধিকারের কথা বলা হয়েছে, রাইট টু ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আর্টিকেল 41। দেন আর্টিকেল 42 কী আছে দেখো, ম্যাটারনিটি রিলিফ, মাতৃত্বকালীন কিওয়ার্ডগুলো মনে রাখো, অনেক বড় বড় ডেফিনেশন দেওয়া আছে, তখন কিওয়ার্ড যেগুলো বলছি সেগুলো মনে রাখো। ম্যাটারনিটি রিলিফ, কোনো একটি মহিলা কর্মচারী তার প্রেগনেন্সি পিরিয়ডে নিজের হেলথের জন্য সে ছুটি নিতে পারে উইথ পে কিন্তু, ঠিক আছে, সেটাই বলেছি ম্যাটারনিটি রিলিফ, মাতৃত্বকালীন সময়কাল। আর্টিকেল 43 কী আছে, লিভিং ওয়েজ অ্যান্ড প্রমোট কটেজ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, কটেজ যে ইন্ডাস্ট্রি সেটাকে তোমার ইমপ্রুভ করার চেষ্টা করেছে এবং লিভিং ওয়েজ এটাকে বাড়ানোর চেষ্টা করেছে। আর কী আছে আর্টিকেল 43। দেন 43A কী আছে, পার্টিসিপেশন অফ ওয়ার্কার, কোনো কাজে যারা কর্মচারী তাদের যোগদানের এই কথা বলা হয়েছে। যেমন আমাদের যে 100 দিনের কাজ, প্রতিটা মানুষকে আমাদের 100 দিনের কাজে একটা দেওয়া হয়েছে, কিছু হোক না হোক তুমি বছরে 100 দিনে একটা কাজ পাবে, এরকম। তো ম্যাক্সিমাম জনগণকে কি কাজে মানে এনরিচ করে কথা বলা হয়েছে আর্টিকেল 43A-তে। আর্টিকেল 43B, টু প্রমোট কোঅপারেটিভ সোসাইটি, যেগুলো আছে সেগুলোকে প্রমোট করা বা এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে আর্টিকেল 43B-তে। দেন আর্টিকেল 44 কী দেওয়া আছে দেখো, টু সিকিউর ফর অল সিটিজেন ইউনিফর্ম সিভিল কোড, এই যে কথা ইউনিফর্ম সিভিল কোডের কথা সৃষ্টি করার কথা বলা হয়েছে এখানে আর্টিকেল 44-এ। আর্টিকেল 45, কম্পালসারি এডুকেশন ফর দি এজ আপ টু 6 বা চাইল্ডহুড কেয়ার, 6 বছর পর্যন্ত, যে 6 বছর পর্যন্ত, 6 থেকে 14 নয় কিন্তু, এটি রাইট টু এডুকেশনে বলা হয়েছে 6 থেকে 14, এখানে বলা হয়েছে কম্পালসারি এডুকেশন ফর দ্য আপ টু 6 বছর পর্যন্ত যে বেসিক এডুকেশন সেগুলো, আর চাইল্ডহুড কেয়ার বাচ্চাদের দেখাশোনার ব্যাপারগুলো কথা বলা হয়েছে আর্টিকেল 45-এ। দেন আর্টিকেল 46, টু প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট ফর এসসি এসটি ওবিসি, যেগুলো পিছিয়ে পড়া সম্প্রদায় আছে এসসি এসটি ওবিসি, তাদের সোশ্যাল জাস্টিস, ঠিক আছে, সোশ্যাল জাস্টিস মানে সামাজিক যে বিচার ব্যবস্থা স্যার গঠনের কথা বলা হয়েছে, এবং সবাই যেমন মানে বেসিক এডুকেশন যেগুলো পায় সেগুলো কথা বলা হয়েছে।
47 কি আসলে রেজিং দ্য লেভেল অফ নিউট্রিশন, শুধু পড়াশোনা করলেই হবে না বা সোশ্যাল জাস্টিস করলে হবে না, তার খাওয়া দাওয়ার যে ব্যাপার বা দৈনন্দিন জীবনযাপন করার জন্য যে আমাদের খাদ্য সংস্থান দরকার, তার সংস্থানের কথা বলা হয়েছে আর্টিকেল 47-এ, রেজিং দ্য লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং। নেক্সট আর্টিকেল 48, অর্গানাইজ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। ঠিক আছে, শুধুমাত্র কর্মচারীকে কাজ করানো বা পিছিয়ে পড়ে যাওয়ার জন্য কাজকর্ম, শুধু আর্থিক খাদ্য সংস্থান এগুলো ছাড়াও কী বলা হয়েছে যে কৃষিক্ষেত্রে বা আমাদের যে এআরডি ডিপার্টমেন্ট অ্যানিম্যাল হাজবেন্ডারি মানে বিভিন্ন অ্যানিমেলের সঙ্গে যুক্ত যে এগুলো আছে, যেমন আমার পোলট্রি বিজনেস, বিভিন্ন তোমার এই যে আমাদের মিট ফিশ অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোকে অর্গানাইজ করার কথা বা প্রমোট করার কথা বলা হয়েছে আর্টিকেল 48-এ। আর্টিকেল 48-এ, টু প্রোটেক্ট দ্য ইমপ্রুভ অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, বন্য জীবন যেগুলো আছে বা জঙ্গল সেগুলোকে সংরক্ষণের কথা বলা হয়েছে, খুব ইম্পর্ট্যান্ট, আর্টিকেল 48-এ। আর্টিকেল 49, টু প্রোটেক্ট মনুমেন্ট হিস্টোরিক্যাল প্লেস যেগুলো আছে ন্যাশনাল ইম্পর্টেন্সের উপর যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলোকে রক্ষার করার কথা বলা হয়েছে আর্টিকেল 49-এ। আর্টিকেল 50, টু সেপারেট দ্য জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, বিচার ব্যবস্থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন থেকে আলাদা করার কথা বলা হয়েছে আর্টিকেল 50-তে। আর্টিকেল 51-এ ইন্টারন্যাশনাল সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তির কথা বলা হয়েছে আর্টিকেল 51-এ। দেখতে পাচ্ছ খুব অনেকগুলো আর্টিকেল আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে 39A, 40, 44, 45, 48, 48A, 50, 51, এগুলো বেশি ইম্পর্টেন্ট, এখানে বেশি করে ভালো করে পড়বে, সবগুলোই কম বেশি ইম্পর্ট্যান্ট আছে। তো আমাদের তিনটি নীতির উপর ডিপিএসপি মৌলিক অধিকার দাঁড়িয়ে রয়েছে, তিনটি নীতির উপর। ঠিক আছে, একটা হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল, একটা হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল, একটা হচ্ছে ডেলিভারেল প্রিন্সিপাল। দেখো একটু, তা সোশ্যালিস্ট প্রিন্সিপালের উপর ভিত্তি করে কোন কোন আর্টিকেলগুলো আছে সেগুলো হচ্ছে তোমার আর্টিকেল 38, 39, 39A, 41, 42, 43A, 43(1), 47A, এগুলো হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল বা সামাজিক নীতির উপর দাঁড়িয়ে পড়ে। গান্ধিয়ান প্রিন্সিপাল কোনগুলো আছে না, 40, 43, 46, 47 to 48 টু, এগুলো হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল। আর লিবারেল প্রিন্সিপালের উপর কী কী আছে, 44, 45, 48A1, 48A, 49, 50, 51। তাহলে তিনটি নীতির উপর ডিপিএসপি বা নির্দেশমূলক দাঁড়িয়ে রয়েছে। একটা হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল বা সমাজ নীতি, একটা হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল গান্ধীবাদী নীতি, একটা লিবারেল প্রিন্সিপাল বা উদার নীতি। আর্টিকেল ভাগ করে দিলাম। আর ডিপিএসপি রিলেটেড যে কেসটা হয়েছিল সেটা হচ্ছে মিনার্ভা মিলস কেস। এই মিনার্ভা মিলস কেসে পরিষ্কার বলে দিয়েছে যে কোন কনফ্লিক্ট বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি, মৌলিক অধিকার আর নির্দেশমূলক নীতির মধ্যে কোনো কনফ্লিক্ট থাকা উচিত নয়, অ্যান্ড দে আর কমপ্লিমেন্ট টু ইচ আদার, একে অপরের কি পরিপূরক, এই কথাটা বলেছে মিনার্ভা মিলস মামলায়। ঠিক আছে, তাহলে এই ছিল আমার ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি সংক্রান্ত লেকচার। ইন ডিটেলস আবার শর্টে বলে দিই, আর্টিকেল পার্ট 4-এ আছে, আর্টিকেল 36 to 51-এ আছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এখন আর তোমার 17টি আছে, আগে ছিল তোমার 13টি, 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ এটা 4টে অ্যাড করা হয়েছে। তোমার এই মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওয়েলফেয়ার অফ স্টেট, কী করে দেশের জনগণের কল্যাণময় রাষ্ট্রের ধারণার কথা বলা হয়েছে। আর ডিপিএসপি আদালত কর্তৃক বিচারযোগ্য নয়, কিন্তু মৌলিক অধিকার আদালত কর্তৃক বিচারযোগ্য। কেটি স্যার ডিপিএসপি সম্বন্ধে যে উক্তিটা করেছেন সেটা হচ্ছে তোমার চেক অন এ ব্যাঙ্ক পেয়েবল অ্যাট দ্য কনভেনিয়েন্স অফ দ্য ব্যাঙ্ক। ঠিক আছে, এবং যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আছে সেগুলো একটু ভালো করে 1 by 1 নোট করে ভালো করে পড়ে নেবে, এগুলো ম্যাক্সিমাম পরীক্ষা আছে। তো এই ছিল লেকচার আমার ডিপিএসপি সম্বন্ধে। যদি কোনো ডাউট থেকে থাকে যে কোনো লেকচার সম্বন্ধে, তাহলে তুমি আমাদের গ্রুপে মেসেজ করো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9749176587 মেসেজ করতে পারো, বা যে মেল আইডি আছে rceducation07@gmail.com সেখানেও মেল করতে পারো। ওকে, থ্যাংক ইউ।